আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম হৃদয় বর্তমানে পড়াশোনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, বিএসএস ইন ইকোনমিক্স। তো এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ক্লাস নেওয়ার ইংলিশের। তো ক্লাসগুলো উদ্দেশ্য একটাই থাকবে, শিক্ষার্থীদের ইংলিশের দুর্বলতাটা কাটানো। আমরা সেই ক্লাস 1 থেকে ইংলিশ পড়াশোনা করে আসছি, কিন্তু স্টিল নাও উই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ। তো এই দুর্বলতাটা কাটানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ছোট থেকে, ভবিষ্যতেও করতে হবে। কিন্তু যেহেতু পড়াশোনা সামনে, তাই একাডেমিক লাইফকে সামনে রেখে আমরা এখন থেকে ইংলিশ গ্রামারের উপরে জোর দিব। তো ইংলিশ গ্রামার শেখার জন্য সব থেকে প্রথমে যে জিনিসটা শেখার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে টেন্স। হ্যাঁ, তাহলে আমরা আজকে ফার্স্ট অফ অল টেন্সের ক্লাস নিব। টেন্স থেকে শুরু করে একদম ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যতগুলো একাডেমিক ইংলিশ গ্রামার আছে আমরা প্রত্যেকটা একাডেমিক ইংলিশ গ্রামার ধরে ধরে কমপ্লিট করব এবং উইল মাস্টার ইচ অ্যান্ড এভরি ওয়ান। সো লেটস বিগিন। টেন্স টেন্স দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। টেন্সকে বলা হয়ে থাকে দ্য মাদার অফ অল ইংলিশ গ্রামার্স। তাই ইংলিশ গ্রামারের জননী হচ্ছে টেন্স। এই টেন্স সম্পর্কে আজকে আমরা এ টু জেড যা আছে, যত দিনের দুর্বলতা আছে, যে অনেক বই থেকে অনেক রকম পড়ছি, এখান থেকে কিছু ওখান থেকে কিছু মাথায় আসে নাই, কথা ক্লিয়ার হয় নাই, বা আবসা আবসা ধারণা আছে, এই সবগুলো আজ থেকে আমরা ক্লিয়ার করে ফেলবো। তো আসেন, ফার্স্ট অফ অল টেন্স। হোয়াট ইজ টেন্স? টেন্স তো এত নাম শুনেছি, কিন্তু টেন্সটা কি? টেন্স এর সংজ্ঞা যদি দেয়া যায় তাহলে টেন্সের সংজ্ঞা দাঁড়ায় কি দাঁড়াবে? ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়ার কালকে টেন্স বলে, খুবই মানে সহজ একটা সংজ্ঞা, এইটাই টেন্সের সংজ্ঞা। এখন ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কাজ, কোন একটা অ্যাকশন যেটা আমরা করতেছি ওইটাই ক্রিয়া, ওইটাই কাজ। আর কালটা কি? কালের আরেকটু যদি ব্যাখ্যা করা হয়, কাল শব্দের অর্থ দাঁড়ায় হচ্ছে সময়। তাইলে কাজ করার সময়কে টেন্স বলে। এই কথাটা বললেই টেন্সের সংজ্ঞা মোটামুটি ধারণা চলে আসে, বলাও যায়। এটা বেশিরভাগ স্টুডেন্টই জানে, তাও কারো দুর্বলতা থেকে থেকে সবার উদ্দেশ্যে আমরা ক্লাসটা প্রেজেন্ট করব। তো কাজ করার সময়কে টেন্স বলে। এই টেন্সের টেন্স শব্দটা এসেছে টেম্পাস থেকে, ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে টেন্স শব্দের উৎপত্তি। কাজ করার সময়কে টেন্স বলে। তো এখন টেন্সের সংজ্ঞা আমরা জানলাম। এখন টেন্স কয় প্রকার? ক্রিয়ার কাজকে কাজ করার সময়কে টেন্স বলে। এখন এই টেন্স কয় প্রকার? প্রকার ভেদে আমরা আসবো। টেন্স 3 প্রকার প্রধানত। এক দাঁড়ায় প্রেজেন্ট টেন্স, 2 দাঁড়াবে পাস্ট টেন্স, 3 দাঁড়াবে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স এর অর্থটা দাঁড়ায় বর্তমান কাল। পাস্ট টেন্স এর অর্থ দাঁড়ায় অতীত কাল। ফিউচার দাঁড়ায় ভবিষ্যৎকাল। তো এখন টেন্স 3 প্রকার আমাদের শেষ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটা টেন্স আবার মোটামুটি প্রত্যেকটা 4 ভাগে 3 4 12 প্রকার মোট টেন্স। প্রধানত টেন্স 3 প্রকার, সর্বমোট টেন্স 12 প্রকার। এখন আসি প্রকারভেদ, আমাদের গেল, সংজ্ঞা গেল। টেন্সের যদি আমরা মোটামুটি টেন্সটা শিখতে পারি, বুঝতে পারি, একাডেমিক যত গ্রামার আছে 6 থেকে 12 প্রত্যেকটা গ্রামার করা ইজি হয়ে যাবে। যদি আমরা টেন্স না জানি, পার্টস স্পিচ করতে গিয়ে ধরা খাবো। টেন্স জানি না, রাইট ফর্মস অফ ভার্ব করতে গিয়ে ধরা খাবো। টেন্স জানি না, চেঞ্জিং সেন্টেন্স তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই
যে কোনো গ্রামার করার আগে টেন্সটা নখদর্পণে আছে কিনা একটু চেক করে নিতে হবে, টেন্সটার উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করতে হবে, তাইলে আমাদের যত একাডেমিক গ্রামার আছে আমাদের সিলেবাসে যা আছে প্রত্যেকটা আমরা খুব ভালো মতো কভার করে দিতে পারবো। টেন্স যতটুকু ইনফরমেশন লাগে এইটুকুর ভিতরেই আছে। এইবার আমরা চলে যাব আসল খেলায়। টেন্স এইটুকু জাস্ট ট্রেলার ছিল, বাদ বাকি খেলা এখনো বাকি, ওইগুলো আমরা এখন শেষ করব। আচ্ছা, তো টেন্স প্রথমে আমাদের আসছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের বাংলা আমরা বলেছি বর্তমান কাল। তাই ক্রিয়ার কাজ করার সময় বর্তমান কালে যদি ক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে থাকে, ক্রিয়ার কাল যদি বর্তমান হয়ে থাকে সেটা প্রেজেন্ট টেন্স। মানে বর্তমান সময়ে আমরা যেটা করছি, বর্তমান সময়ে যেটা করছি এইটা বিশ্লেষণ করা হয় প্রেজেন্ট টেন্স দিয়ে। এখন এই প্রেজেন্ট টেন্স 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, ডেফিনাইট হ্যাঁ। তারপরে সেকেন্ড আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, থার্ড আছে প্রেজেন্ট পারফেক্ট, ফোর্থ আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টা প্রকারভেদ। এন্ড প্রত্যেকটা প্রকারভেদ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। তো এখন শুরু করা যাক। প্রেজেন্ট টেন্সের আজকে আমরা পোস্টমর্টেম করে ফেলবো, একেবারে সিরাদ্দ হয়ে যাবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, not a big deal. So let's go. Present indefinite. এখন টেন্স শিখবা একেবারে শর্টকাটে শিখতে হবে। মানে গ্রামার তো অনেক ভাবে বোঝানো যায়, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক কিছু করেই বোঝানো যায়, কিন্তু আমরা অত ডিপে যাব না। একটা জিনিস যখন ইজিলি করা সম্ভব তখন বেশি ডিপে যাওয়া ওটা বোকামি। কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিব। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রত্যেকটা টেন্সের আমরা দুইটা জিনিস শিখবো। এক হচ্ছে তার চেনার উপায়, দুই হচ্ছে তার গঠন প্রণালী। তো চেনার উপায় আর গঠন প্রণালী যদি আমাদের জানা হয়ে যায়, টেন্স আমাদের পানি হয়ে যাবে, টেন্স একেবারে পানি হয়ে যাবে। চেনার উপায় আর গঠন প্রণালী জানলে, এই দুটো জানলেই এভরিথিং ইজ ওকে। সো আমরা শুরু করে দিই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের চেনার উপায়। চেনার উপায় কি হবে? বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে অ, হস্যাই, হস্যু, এ, ইয়ন্তুস্থ, ইত্যাদি থাকবে। তো পড়াচ্ছি ইংলিশ গ্রামার, এর ভিতরে এই হস্যাই হস্যি কমতে চলে আসলো স্যার। তো পড়াচ্ছি ইংলিশ গ্রামার, এটা কেন আসলো সেটাও দেখাবো। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি বাংলায় একটা উদাহরণ দিই, যে আমি খাই, হস্যাই আসছে, বলেছে হস্যাই আসবে বাংলা ক্রিয়ার শেষে, খাওয়া একটা কাজ, এর শেষে হস্যাই এসেছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে আমি যাই, তো এখানেও সিমিলারলি ওই একই ভাবে হস্যাই এসেছে, এই একই ভাবে অ আসে, হস্যাই আছে, হস্যু, এ, অন্তুস্থ, এইগুলো পাশাপাশি আরো কিছু ওয়ার্ড আছে। তো এইগুলো যখন বসে তখন আমরা বাংলাটাই বুঝে যাই এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন সেকেন্ড জিনিস, যেহেতু ইংলিশ আমাদের গ্রামার, এটা
তো ইংলিশ গ্রামারে এগুলো যখন আসবে, তো আমরা ইংলিশে যখন আসবে তখন আমরা বুঝবো কি করে, জানবো কি করে, সেটা এখন ক্লিয়ার হয়ে যাবে। টেন্স চেনার জন্য সবচেয়ে থেকে বেশি হেল্প করে টেন্সের স্ট্রাকচার। সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার সম্পর্কে এখন আমরা খুব ক্লিয়ার কাট আইডিয়া নিব। স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট আসে প্লাস ভার্ব আসে প্লাস অবজেক্ট আসে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাই অলওয়েজ ভার্বের প্রথম সারি, প্রথম রূপ, প্রথম চেহারা, যা বলার ইচ্ছা বলতে পারো, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্রথম সারি প্লাস অবজেক্ট, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী, ইংলিশে যাকে বলে স্ট্রাকচার। এই জিনিসটা দিয়ে আমরা এখন একটা সেন্টেন্স মেক করব যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো দেখো সাবজেক্ট এটা আমার ইচ্ছা মতো আনতে পারো, আই, হি, শি, নাম, যে কোনো ইচ্ছা আনতে পারো। সো আই নিয়ে আসলাম, আমি। সো আই, এখন তারপর একটা ভার্ব নিয়ে আসবা। ভার্ব কি আনতে পারো? ভার্ব অনেক কিছু হইতে পারে, খাই, যাই, ঘুমাই, খেলি, শুই, অনেক কিছু হইতে পারে। তো আমরা দিলাম যে আই প্লে, আই প্লে। তারপরে একটা অবজেক্ট আমরা যে আমি খেলি, কি খেলি আমি? ক্রিকেট, দাবা, ফুটবল, ব্যাডমিন্টন, এনিথিং কুড হ্যাপেন। সো আই প্লে, দিতে পারি চলো দি চেস, চেস শব্দের অর্থ হচ্ছে দাবা। তা আই প্লে চেস, আমি দাবা খেলি। এইটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা উদাহরণ। আমি দাবা খেলি, হয়ে গেল লয় হসি খেলি। এই যে হস্যিকারটা বাংলা ক্রিয়ার শেষে আছে, তাইলে হয়েছে চেনার উপায় অনুযায়ী আমরা খেলি, হস্যিকার আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তখন এই স্ট্রাকচারটা ইউজ করে, এই স্ট্রাকচারটা ফলো করে যতগুলো সেন্টেন্স মেক করা হবে, ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স বিলংস টু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। Am I clear? I hope I am clear. Then নেক্সট আসি, তা আর একটা সেন্টেন্স আমরা মেক করতে পারি। যেমন সাপোজ আমি কি করব, বলতে পারি যে সাবজেক্ট নিয়ে আসলাম হি, তারপরে আমরা নিয়ে আসলাম চলো ইট দেওয়া যেতে পারে, তাহলে হি ইটস, যে কোনো কিছু হইতে পারে, হি ইটস পিৎজা। তাহলে হি ইটস পিৎজা, এখানে ভার্ব বসলো, ভার্ব বসার পরে এই যে সাবজেক্টটা দেখা যাচ্ছে হি, হি বসার কারণে ভার্বের সাথে এস যোগ হয়েছে, যেটা আই বসলে হইতো না। যেমন এখানে আই ইট পিৎজা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এটা একটা এক্সেপশনাল রুলস। তো স্যার হি বসলো, হির পরে ভার্বের সাথে এস বাই এস হইলো, আই বসলো, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হইলো না কেন? হোয়াটস দ্য রিজন? তা আমরা সেই রিজনটা এখানে ক্লিয়ার করে দিব যে এটা সাইড নোট। আমি আশা করি যারা এই ক্লাসটা দেখছো বা শেখার উদ্দেশ্যে দেখছো, কি এমনি দেখছো, তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমার নোট করার প্রয়োজন, অবশ্যই নোটটা করবা। আমি মাঝে মাঝে লিখে সরে যাব, তখন স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। তোমার প্রয়োজন মতো বা ইচ্ছা মাফিক তুমি কাজ কাম পড়াশোনা করতে পারো। আচ্ছা, তো এখন সাইড নোট দিয়ে রাখি যে হি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা কি? যদি সাবজেক্ট, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে? তো এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয় নাই। আই হোপ আই এম ক্লিয়ার। তারপরে আসো, এইবার আমরা কি করব, যে স্ট্রাকচার দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তারপরে একটা উদাহরণ দিয়েছি। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই যদি বলে যে লেটস সে যে নেগেটিভ করো, তাহলে কি করব? সো সিম্পল, সাবজেক্টের জায়গায় বসে যাবে, তারপরে
অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের পরে নট বসে নেগেটিভ হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, সো নেগেটিভ করার সময় আমরা কি করব, ডু বা ডাজ আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করতে পারি। সো লেটস সে হি ডাজ নট ইট পিৎজা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ডাজ বসছে, এন্ড ডাজ যখন বসবে তখন আর ভার্বের সাথে এস বা ইএস থাকবে না, তখন এটা ইট হয়ে যাবে, ইট পিৎজা। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে থাকলে কোশ্চেন করতে পারো। দেন নেক্সট বলা হলো যে এই সেন্টেন্সটারই তুমি ইন্টারোগেটিভ করো। ইন্টারোগেটিভ কিভাবে করবা, ইন্টারোগেটিভ করার স্বার্থে তুমি কি করবা, কিছুই না, অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে বসাইতে হবে, তারপর বাকি সেন্টেন্সটুকু বসিয়ে দিলে হয়ে যাবে। এখন অক্সিলারি ভার্ব তো নাই, কি এই ডাজটাই বসিয়ে দিতে হবে, তাই জন্য তাহলে ডাজ হি ইট ইট পিৎজা। তো ডাজ হি ইট পিৎজা, ও মার্ক হাওয়া হয়ে গেছে, তাহলে ডাজ হি ইট পিৎজা এই হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স খতম, টাটা বাই বাই হয়ে গেছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শেষ। জিনিসটা তুলে রাখতে পারো, একটু সরে যাচ্ছি, স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো, তোমার ইচ্ছা। এরপরে আমরা পরবর্তী যে টেন্সে চলে যাব, সেটা কি, সেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পরে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শেষ, এরপর আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে প্রচুর আলসেমি লাগে, তাই ডট ডট দিয়ে নিলাম, বুঝে যেও যেন বারবার বলা না লাগে। কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই যে বলেছি যে একটা টেন্স শেখার জন্য অনলি দুইটা জিনিস শিখলেই এনাফ ইজ এনাফ, একটা হচ্ছে চেনার উপায়, দুই হচ্ছে স্ট্রাকচার। তো চেনার উপায়টা আমরা দেখে নিই, প্রেজেন্ট কন্টিনিউয়াসের চেনার উপায় সেটা কি, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন বা তেসি, তেসো, তেসে থাকিবে। কথা শেষ, যখন দেখবে একটা সেন্টেন্স বা একটা বাক্যকে বললে এবং বাক্যের শেষে তুমি দেখতে পাচ্ছ যে তেসি, তেসো, তেসে থাকছে, চোখ বন্ধ করে বুঝে ফেলবা যে ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো একটা উদাহরণ দেওয়া যাক, যেমন আমি খাইতেছি, তেসি আছে, আমি যাইতেছি আছে, পড়তেছি, খেলতেছি, যাইতেছি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে যদি তেসি, তেসো, তেসে থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স বা সেন্টেন্সে যদি থাকে। তো এখন এই কন্টিনিউয়াস জিনিসটা কি, একটা জিনিস যখন বর্তমান সময়ে রানিং অবস্থায় থাকে, অর্থাৎ কাজটা শুরু হয়েছে এবং কাজটা চলতেছে, তখন আমরা বলতে পারি যে এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে বর্তমান সময়ে কোনো কাজ শুরু হয়েছে এবং সেই কাজটা চলতেছে, তাইলে আমরা সেটাকে বলতে পারি ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝেছো। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের চেনার উপায় আমরা দেখছি, এইবার স্ট্রাকচারে আসলে আমাদের পুরাটাই সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু তুলে নিতে পারো, চাইলে স্ক্রিনশটও দিয়ে নিতে পারো। স্ট্রাকচার, স্ট্রাকচার কি, প্রত্যেকটা টেন্সেই তোমরা জানো যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট এসেছে, তারপরে কি থাকবে, অক্সিলারি ভার্ব am, is, are, প্লাস ভার্ব বসবে কন্টিনিউয়াসে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, প্লাস অবজেক্ট। কথা এখানেই শেষ। সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব am, is, are প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এই তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ, এখানেই শেষ, আর কিছু ভাবাও লাগবে না, করাও লাগবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জেনে গেছি যে সাবজেক্ট প্লাস am, is, are প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখন তাইলে এই
গঠন অনুযায়ী বাক্য তৈরি করা যাবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বসাও, একেবারে উইলিংলি বসাইতে পারো, তোমার যা ইচ্ছা। সাবজেক্ট লেটসে বসিয়ে দিলাম হি, তাহলে হি, তারপরে কি বসাবো? হির পরে কি বসে? হির পরে ইজ বসে। তাহলে হি ইজ কি, একটা সাবজেক্ট দাও, একটা একটা ভার্ব দাও। তাহলে হি ইজ আমি করতেছি, এখন কি করছি? আমি পড়াচ্ছি। তাহলে হি ইজ টিচিং, হি ইজ টিচিং কি পড়াচ্ছে? টেন্স পড়াচ্ছে। তাহলে হি ইজ টিচিং টেন্স, বাক্য হয়ে গেল। এই বাক্যটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় পেয়েছি, স্ট্রাকচার পেয়েছি। এই দুইটা তোমরা তুলে নাও খাতায় অথবা লিখে নিতে পারো তোমাদের ইচ্ছা মাফিক। তো এই দুইটা শেষ আমাদের। এখন কন্টিনিউয়াস টেন্স তো লিখে ফেললাম ভাইয়া, তো এখন এটারই নেগেটিভ করো। নেগেটিভ করতে হলে কি করবা? খুবই সোজা, হি ইজ নেগেটিভ নট বসিয়ে দাও, কথা শেষ। টিচিং টেন্স, হি ইজ টিচিং টেন্স হয়ে গেল নেগেটিভ। এই জিনিসটাই আবার ইন্টারোগেটিভ যদি করতে বলে কি করবা? কিচ্ছু না, এই যে ইজ আছে সোজা সেন্টেন্সের প্রথমে বসিয়ে দেবা, শেষ হয়ে যাবে। তাহলে ইজ হি, তারপরে এই যে টিচিং টেন্স, আর এই লাস্টে জিজ্ঞাসাবাদ চিহ্ন না দিলে কাটা। তাহলে ইজ হি টিচিং টেন্স শেষ হয়ে গেল। তাহলে কন্টিনিউয়াস টেন্সের আমরা চেনার উপায় শিখলাম, কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচার শিখলাম, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব সাথে অ্যানজার প্লাস অবজেক্ট। তারপরে উদাহরণ একটা দিছি, ওইটারই নেগেটিভ করা শিখছি, ওইটারই ইন্টারোগেটিভ করা শিখছি। টেন্স এইভাবে যদি শেখো, আমি আশা করি এইভাবে শিখে যদি টেন্স তোমরা মোটামুটি আয়ত্তে চলে আসে, তাহলে যে কোনো গ্রামার, একাডেমিক গ্রামার 6 থেকে 12 একাডেমিক গ্রামার পড়তে, বুঝতে, শিখতে সময় লাগবে না, পরিশ্রমও বেশি লাগবে না। তাহলে চলো, এই আমাদের 2 নম্বর টেন্সও শেষ হয়ে গেল। এইবার আমরা শেষ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন আমরা শেষ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমে আমরা কি জানবো? যে কাকে বলে, ধারণা নিব। এখানে ওই ট্রেডিশনাল বা কনভেনশনাল সংজ্ঞা টঙ্গা আসবে না, আমি একেবারে আমার মতো করে যতটা শর্টে বোঝানো যায় বুঝিয়ে দিয়ে চলে যাব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমান সময়ে একটা কাজ করেছি, সেই কাজটা আমার করা হয়ে গেছে, আই মিন অলরেডি ডান, কাজটা শেষ করা হয়ে গেছে এই মুহূর্তে, এই মাত্র কাজটা আমি শেষ করে ফেলেছি। একটা কাজ বর্তমানে আমি করেছি, সেটা আমার কাজটা করা শেষ এবং তার ফল এখনো বিদ্যমান আছে, এমন যদি বোঝায় যে একটা কাজ অলরেডি ডান, এমন যদি বোঝায়, সেইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাইলে আমরা বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। এবার আমরা জানবো সেই চেনার উপায়। চেনার উপায় স্ট্রাকচার টেন্সের জানা আছে, তো টেন্সের ঠেকাই কিটা, চলো। তাহলে চেনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? আসি, আসো, আছে। বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আছে, থাকিবে। তাহলে বাংলা ক্রিয়ার শেষে যদি আসি, আসো, আছে, থাকিবে যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে বলবো যে ভাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? যেমন একটা উদাহরণ দিই, যে আমি ভাত খেয়েছি, এসি, আমি ভাত খেয়েছি। তারপরে আমি ভাত খাই আসি, খাই আসি, আমি ভাত খাই আসি, তার মানে আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে, একেবারে শেষ কাজ। তাহলে এই জন্য চেনার উপায় আসি, আসো, আসে থাকে, তাহলে সেটা পারফেক্ট টেন্স। এইটাকে আমরা স্ট্রাকচার এখন দেখব। স্ট্রাকচার কি আসবে? প্রত্যেকটা টেন্স ওই একই গোয়ালের গরু, আমরা জানি। তাইলে প্রথমে চলে আসবে সাবজেক্ট, চলে আসলো। তারপরে কি বসবে? তারপরে বসবে হ্যাভ, হ্যাভ বসবে, হ্যাজ বসবে, তারপরে ভার বসবে। এখন পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স আছে মোটামুটি, মানে পারফেক্ট টেন্স আছে মোটামুটি 3টে।
তিন টেন্সে তিনটা, এখন প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ভার্বের তৃতীয় সারি হয়ে থাকে। এটা ভুললে চলবে যে প্রত্যেকটা টেন্সে ভার্বের তৃতীয় সারি, সরি পারফেক্ট টেন্সে ভার্বের তৃতীয় সারি হয়ে থাকে। তাহলে ভার্বের V3 প্লাস অবজেক্ট, ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় সারি প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার, এই চেনার উপায়, এই দুইটা জানা আছে যেই টেন্সে সেই টেন্স আমাদের কাছে ফানি, কোনো বুঝতে কষ্ট হবে না। আমরা তারপরে যাব। তাইলে সাবজেক্ট বসাও, একটা বসিয়ে দাও, সাপোজ আমার নামটাই বসাও হৃদয়। তো এখন তাহলে তারপরে কি বসাবা? হৃদয়ের বসে হ্যাভ বসাবা না হ্যাজ বসাবা? অবজেক্টের ভাব তো একটা বসাইতে হবে, তো কি বসাবা? হৃদয়ের পরে হ্যাজ বসে। এখন প্রশ্ন, কেন ভাইয়া হৃদয়ের পরে হ্যাজ কেন বসবে? হ্যাভ বসাতে কি অসুবিধা? এটা তো হ্যাভের সাথে একটা মানে ডিসক্রিমিনেশন, তো সেই ক্ষেত্রে নো ডিসক্রিমিনেশন, ওইটাও বুঝাই দেবো যে কেন হ্যাভ কেন হ্যাজ। আচ্ছা দেখো, যদি কই লিখবো রে ভাই, আচ্ছা যদি ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাইলে কি বসে? হ্যাজ বসে। বাকি সব জায়গায় কি বসে? হ্যাভ বসে। তাইলে there is no discrimination, we solve it, যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট তাইলে হ্যাজ বসবে, বাকি সব জায়গায় হ্যাভ, ঝামেলা শেষ। তাইলে হৃদয় হ্যাজ কি? হৃদয় হ্যাজ কি? একটা সাবজেক্ট বসাও, হৃদয় হ্যাজ, চলো এই ক্লাস তো একটু পরে শেষ করে দাও, তাইলে দি শেষ করা ফিনিশড। তাহলে হৃদয় হ্যাজ ফিনিশড দ্য ক্লাস। তার মানে কি? হৃদয় ক্লাস শেষ করে দিয়েছে, এসে এসে হৃদয় ক্লাস শেষ করে দিয়েছে। চেনার উপায় আমরা পাচ্ছি পারফেক্ট টেন্স, আবার যেহেতু গঠন পাইছি যে সাবজেক্ট আছে, হ্যাভ আছে, ভার্বের তৃতীয় সারি আছে, অবজেক্ট আছে, এটা পারফেক্ট টেন্স। চেনার উপায়, গঠন প্রণালী দুটোই আমাদের নখদর্পণে, টেন্স আমাদের জন্য একেবারে পানি। তাহলে হয়ে গেল। তাহলে এরপরেই আমরা কি দেখব? যে জিনিসটা যদি নেগেটিভ করতে বলে করো, তাহলে কেমনে করবা? খুবই সোজা, এই অবজেক্টিভ ভার্বের পরে নট বসিয়ে দাও, কাহিনী খতম। তাহলে হৃদয়, একটু ডট ডট দিয়ে এত লেখা যাচ্ছে না, তাহলে হৃদয় হ্যাজ নট ফিনিশড দ্য ক্লাস, শেষ, কথা শেষ এখানে। তারপরে কি আসছে? আমি বললাম যে চলো এবার ইন্টারগ্রেটিভ করে দাও, কি করবা? কিচ্ছু না, এই হ্যাজটা বাক্যের প্রথমে বসাই দেবা। তাহলে হ্যাজ, আমার নাম হৃদয়, তাহলে হ্যাজ হৃদয় এই যে ফিনিশড দ্য ক্লাস, জিজ্ঞাসা এখানেই শেষ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চেনার উপায় শিখলাম, বুঝলাম, স্ট্রাকচার শিখলাম, বুঝলাম, আমাদের কাছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একেবারে সহজ সোজা হয়ে গিয়েছে, গিয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে গিয়েছো, কথা বুঝেছো? এসো, শিখে গিয়েছো, তাহলে এইটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা উদাহরণ দিয়ে দিলাম আরেকটা, যে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে গিয়েছো, এই মাত্র হয়ে গিয়েছে ঘটনাটা। চলো, তাহলে আমাদের তিনটা টেন্স শেষ একদিনে, কিছুক্ষণের ভিতরেই। এর পরের টেন্সটা আমরা চলে যাব, সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেটা। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের লাস্ট টেন্স সেটা কি? which is present perfect continuous tense. ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভাইয়া কি করব? কিছুই না, খুব সোজা কথা, চেনার উপায় স্ট্রাকচার, চেনার উপায় স্ট্রাকচার। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়টা কি? চেনার উপায় কিভাবে চেনার উপায়? বাংলা ক্রিয়ার শেষে, তোমরা জানো বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? তেসি, তেসো, তেসে,
তেসি তেসো তেসে আর কি থাকবে এবং সময় উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে। বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসে এবং সময় উল্লেখ থাকবে। এইটা কোথায় থাকবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এটা যদি থাকে তাহলে আমরা দেখে খুব সহজে বলতে পারি যে এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে কি আসবে? এরপরে আমাদের স্ট্রাকচার আসবে। স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচারটা কি আসবে? আসবে ওই যে বলেছি আকি ওয়ালির গরু, সাবজেক্ট নিচে আসবে এসেছি, তারপরে কি আসবে? কি বলে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে কি সেটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন, অথবা হ্যাভ হ্যাজ তারপরেও বিন বসাইতে পারো, তোমার ইচ্ছা। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে কি কন্টিনিউয়াস। কথা মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ, কথা শেষ। ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস ফর সিন্স অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর, তারপরে হচ্ছে সময় বা টাইম। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর প্লাস টাইম। এইটা যদি কোন সেন্টেন্সে যদি দেখো এইরকম স্ট্রাকচার মেনটেন করে তার চেহারাটা তৈরি হয়েছে, মুখখান তৈরি হয়েছে, তাহলে নিঃসন্দেহে বলে দিতে পারবা যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এইটুকু ক্লিয়ার। এখন তাহলে এই স্ট্রাকচার ফলো করে আমরা এখন একটা উদাহরণ দিব। ওকে, লেটস সে চলো দিয়া যাক। এস সাবজেক্ট কি দেব? সাবজেক্ট আমার বন্ধু রাকিব, আমার খুব প্রিয় বন্ধু, যে অলওয়েজ আমার কাছে তাস খেলতে গিয়ে হেরে যায়, তার নামটাই দেওয়া যাক রাকিব। তাহলে রাকিব হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে রাকিব কি ইম্পর্টেন্ট না? রাকিব অত, তাহলে রাকিব হচ্ছে থার্ড পারসন। রাকিব ইজ দ্য থার্ড পারসন। যেহেতু বিয়ের সাথে এখনো হয়নি, রাকিব ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে রাকিবের পরে অলওয়েজ হ্যাজ বিন বসবে, বসে গেল। তাহলে রাকিব হ্যাজ বিন, তারপরে ভার্ব। তাহলে রাকিব হ্যাজ বিন, যেহেতু আজকে আমরা তাস খেলছিলাম তাই কি দেবো? ভার্ব প্লেইং। তাহলে রাকিব হ্যাজ বিন প্লেইং, কি খেলছিলাম? তাস, ইংলিশে বলে কার্ড। তাহলে রাকিব হ্যাজ বিন প্লেইং কার্ড, কি দেবো? সিন্স অথবা ফর। আচ্ছা, তাহলে বাংলাটাও বলেনি, তাহলে ভাই এখন কি বসাবো? সিন্স না ফর? এটা তো সাংঘাতিক ব্যাপার হয়ে গেল, যে সিন্স বসাবো না ফর বসাবো। তাহলে রাকিব হ্যাজ বিন প্লেইং কার্ড ফর 2 hours। বদমাইশ 2 ঘন্টা ধরে তাস খেলছে, ঠিক আছে? তো এখন রাকিব হ্যাজ বিন প্লেইং কার্ড ফর 2 hours। তো এখন সিন্স কোনে হবে আর ফর কোনে হবে, এই জায়গায় ম্যাক্সিমাম টাইমে কনফিউশন লেগে যায়। তা আমি এইটা আমার মতো করে যতটুকু পারা যায় সহজভাবে ব্যাখ্যা করার আমি চেষ্টা করব। তো আসলে সিন্স কোথায় আর ফর কোথায়? যখন বাংলায় তোমার ভাবো ওই ধরে বোঝাচ্ছে যে এতক্ষণ ধরে যদি একটা অ্যামাউন্ট অফ টাইম বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে ফর বসবে। যেমন রাকিব হ্যাজ বিন প্লেইং কার্ড ফর 2 hours, 2 ঘন্টা ধরে। কতক্ষণ? 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে বদমাশ তাস খেলেছে, তাই এই জায়গায় ফর বসেছে। যদি বলতে যে রাকিব আর তাহলে ফর এই জায়গায় বসেছে। এখন আমি উদাহরণ দিতাম যে রাকিব, সাপোজ যে রাকিব হ্যাজ বিন প্লেইং কার্ড যে গত সপ্তাহ ধরে, তাহলে রাকিব হ্যাজ বিন প্লেইং কার্ড সিন্স লাস্ট উইক। রাকিব গত সপ্তাহ থেকে কার্ড খেলতেছে। যদি এমন বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সিন্স, অর্থাৎ নাম্বার অফ অ্যামাউন্ট অফ টাইম বোঝাইলে ফর, আর যদি কবে থেকে বা একটা নির্দিষ্ট সময় থেকে এই পর্যন্ত সময়টাকে বোঝায় যে ওই
ভালো সাপোজ গত সপ্তাহ থেকে, গত মাস থেকে, বা জানুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকে, এমন থেকে বোঝাইলে, সময়ের ক্ষেত্রে যদি থেকে বোঝায় তাইলে সিন্স, আর যদি একটা পরিমাণ বোঝায় যে এক সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে, তাইলে ফর। আশা করি ক্লিয়ার। আর একটু লিখে দিতে পারছে তাহলে আরো ক্লিয়ার হবে। যদি ধরে বোঝায়, ধরে বোঝালে ফর, আর থেকে বোঝাইলে সিন্স বসে। ঠিক আছে, আমি আশা করি এইটা কনফিউশন আর না বাঁধার, মানে সরি, কনফিউশন বাঁধার কোনো কারণ নেই। আচ্ছা, তাইলে আমাদের চেনার উপায় শেষ হয়ে গেল, আমাদের স্ট্রাকচার শেষ হয়ে গেল, দুইটা শেষ। এখন আমরা এই স্ট্রাকচার ফলো করে উদাহরণ দিয়েছি, তাহলে এখন উদাহরণ দিয়ে আমরা এটারে নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, তারপরে আমরা কিছু গুরু বাক্য দিয়ে ক্লাস মোটামুটি শেষ করে দেবো। আশা করি খুব একটা লং ক্লাস নেই নাই, এর ভিতরেই টেন্সের প্রেজেন্ট টেন্স শেষ করে দিতেছি। যারা এতদিন ধরে কনফিউশনে ভুগছো যে টেন্স কই শিখবো, টেন্স জানি না, যারা ছোটবেলা থেকে শিখতেছো তাদের হিসাব আলাদা, কিন্তু এখনো 9-10-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়তেছো, বাট টেন্সে জানো না, ইটস রিয়েলি a big shame for you. Okay, now let's see. Rakib has been playing card, ওই যে বললাম বদমাইশ, for 2 hours. তো এখন এইটারে নেগেটিভ করব। কি করব? যদি রাকিব হ্যাজ নট বিন প্লেইং কার্ডস ফর 2 hours, তাহলে রাকিব, এই ফার্স্ট অক্সিলারি ভার্ব যখন দুই পার্টে ভাগ করা হয়ে থাকে তখন আমরা ফার্স্ট অক্সিলারি পরেই নটটা ইউজ করব নেগেটিভ করার ক্ষেত্রে। হ্যাজ বিন নট না, হ্যাজ বিন নট ইউজ হবে না, হ্যাজ নট বিন ইউজ হবে। যে অক্সিলারি ভার্ব যদি দুই পার্টে থাকে, 3 পার্টে থাকে, তাহলে ফার্স্ট পার্টের পরে আমরা নট ইউজ করব, নেগেটিভ আমাদের হয়ে গেল। তারপরে এইটারই যখন ইন্টারোগেটিভ করতে বলবে কি করব? কিচ্ছু না, অক্সিলারি ভার্বের ফার্স্ট পার্টটুকু সেন্টেন্সের, এই ফার্স্ট পার্টটুকু সেন্টেন্সের সামনে বসিয়ে দেবো, ইন্টারোগেটিভ আমার হয়ে যাবে। তাইলে হ্যাজ রাকিব, হ্যাজ রাকিব, হ্যাজ রাকিব কি? হ্যাজ রাকিব, হ্যাজ রাকিব প্লেইং, হ্যাজ রাকিব প্লেইং, হ্যাজ রাকিব প্লেইং, হ্যাজ রাকিব বিন, সরি, হ্যাজ রাকিব বিন প্লেইং কার্ডস ফর 2 hours। তাহলে সে কি 2 ঘন্টা ধরে তাস খেলছিল? অবশ্যই। তাহলে হ্যাজ রাকিব বিন প্লেইং কার্ডস ফর 2 hours, এই হচ্ছে ইন্টারোগেটিভ আমাদের শেষ। তাইলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার, আই হোপ। যে চেনার উপায় তেসি তেসো তেসে এবং সময় উল্লেখ থাকবে। স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইনজিভ প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর, তারপরে সময়। তাহলে আমাদের চেনার উপায় স্ট্রাকচার দুইটাই কমপ্লিট। উদাহরণ দিয়েছি, নেগেটিভ করছি, ইন্টারোগেটিভ করছি। টেন্স এর থেকে বেশি আর জেনে কোনো লাভ নেই, দ্যাট উইল বি, কি আর বলা যায়, তাহলে ওইটুকুই থাকবে। তাহলে বোর্ডটা পরিষ্কার করে নি, এখন কিছু বলি। ইংলিশ গ্রামার আমরা ছোট থেকে শিখে আসছি,